রাত ১২টা ১টার সময় দেখা যাচ্ছে হাঁটাহাঁটি করলে লোক হাঁটাহাঁটি করলে যে শব্দ সেরকম একটা শব্দ পাওয়া যাচ্ছে। এই যেন এক ক্ষয়ে যাওয়া অট্টালিকা, যাকে ঘিরে প্রচলিত নানা কাহিনী, নানা গল্প। মিয়ার দালান নামে পরিচিত ২ শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই ভবন কারো কারো কাছে পরিচিত জিনের বাড়ি হিসেবেও। ঝিনাইদহ শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মুরারিদহ গ্রামের নবগঙ্গা নদীর তীরে অবস্থিত বিশাল এই ভবন অনেকের কাছে এখনো এক রহস্যের নাম। বাপ দাদা মুখে শুনেছি যে প্রাসাদটা নির্মাণিত হয় বহুত আগে। এই জায়গায় মনে করেন রাজা বলেছিল যে এই গাং দিয়ে আসার পথে বলেছিল যেখানে ব্যাঙের সাপ ধরে খাবে সেই জায়গায় আমার প্রাসাদ নির্মাণ করব। মৃতপ্রায় নবগঙ্গা নদীর তীরে অবস্থান মিয়ার দালানের। তবে লোকমুখে প্রচলিত নবগঙ্গায় বাঁধ দিয়ে ২০০ বছর আগে এই বাড়ি তৈরি করেছিলেন জমিদার সলিমুল্লাহ চৌধুরী। ধারণা করা হয় তিনি সম্রাট শাহজাহানের বংশধর। সোন সুরকিয়ার ইটের গাঁথুনিতে নির্মিত ভবনটির স্থাপত্যশৈলী এখনো মুগ্ধ করে দর্শনার্থীদের। আজকে আমরা এসেছি আমাদের বন্ধুদের সাথে একটি ঐতিহাসিক জায়গায়। এটি হলো মিয়ার দালান নামে পরিচিত। এটি একটি ঐতিহাসিক জায়গা এবং এটি হলো একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি ঝিনাইদহ শহরের পাশে অবস্থিত। এটিতে অনেক কিছু শিখার এবং দেখার জায়গা আছে। লোকমুখে প্রচলিত পারিবারিক বিরুদ্ধে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন সলিমুল্লাহ চৌধুরী। গুরুর পরামর্শ অনুযায়ী বিশেষ চিহ্ন দেখে ওই স্থানেই নদীতে নির্মাণ করেছিলেন এই বাড়ি। কথিত আছে বাড়িটি নির্মাণের সময় সলিমুল্লাহ চৌধুরীর অনুগত জিনও কাজ করেছিলেন। ছাদে রাত ১২টা ১টার সময় দেখা যাচ্ছে হাঁটাহাঁটি করলে লোক হাঁটাহাঁটি করলে যে শব্দ সেরকম একটা শব্দ পাওয়া যাচ্ছে। এটা কিছু কিছু নমুনা পাওয়া যায় যে ওই উপর দিয়ে আগুনের গুল্লা হয়ে সেলিম চৌধুরীর মাজারে গেল। মাজারে ওখানে একটা গাছ ছিল, সুন্দর একটা ফুল গাছ ছিল, বেশ মোটা। ফুল গাছে গেল, ফুল গাছের থেকে আবার উঠে ওই এই বিল্ডিং এর মাথায় এসে নিভে গেল। এই ধরনের অনেক কিছু আশপাশ দিয়ে দেখা যায়। তারপর আমার স্বাস্থ্য ভাই এখান থেকে পড়ে গেছিল, উপর থেকে পড়ে গেলে পরে এখানে বসেছিল, ওরা ঠিকই দিছিল, পরে জানা গেল। এর আগে একদিন ভ্রমণে বের হয়ে নবগঙ্গা নদীর তীরের ঘুষপাড়ায় মুরারি নামের এক হিন্দু নারীর প্রেমে মজে বিয়ে করেন তাকে। পরবর্তীতে তার নাম রাখেন বিবি আশরাফুন্নেসা। বাড়ির ফটকে কাব্যিক বর্ণনায় এখনো খোদাই করা আছে সেই আশরাফুন্নেসার নাম। অবশ্য বাড়িটি নির্মাণের সন ও ব্যয়ও লেখা আছে সেই বর্ণনায়। আমি নিজেও এটা দেখতে আসছি খুলনা থেকে। আসলে জিনিসটা অনেক সুন্দর, প্রাগৈতিহাসিক কালের সেই সব স্থাপনা বা যেগুলো এখন আমরা দেখে আসলে মানে বুঝতে পারি যে সে সময় মানুষের রুচি বা তাদের চলচলন বা তাদের চলাফেরা বা তাদের ওঠা বসা সবকিছুই কেমন ছিল সেটা সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি। তো এখানে এসেছি, তবে এখানে এসে জানতে পারলাম যে এটা বর্তমানে এখনো নাকি ব্যক্তি মালিকানাধীন আছে আর কি, ব্যক্তি মালিকানাধীন। আমি ভাবছিলাম হয়তো এটা হতে পারে যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত, কিন্তু যে বিল্ডিংটা রক্ষণাবেক্ষণ করছেন আর কি, তিনি বললেন যে না ভাই, এটা এখনো ব্যক্তি মালিকানার আওতাভুক্ত আছে। ফটকে খোদাই করা বর্ণনা অনুযায়ী দালানটির নির্মাণ কাজ শুরু হয় ১২২৯ সালে, শেষ হয় ১২৩৬ সালে। আর এটির নির্মাণে মোট ব্যয় হয় তখনকার ৭৫,০০০ টাকা। বাড়ির ভেতর থেকে নদীর তলদেশ দিয়ে একটি সুড়ঙ্গ ছিল, এখনও চিহ্নিত করা যায় তার প্রবেশ মুখ। প্রবেশ পথেও বর্ণনা করা আছে দালানটির সংক্ষিপ্ত ইতিহাস। ওই বর্ণনা অনুযায়ী বাড়িটিতেই স্ত্রীকে নিয়ে বসবাস করতেন সলিমুল্লাহ। মৃত্যুর পর দুজনকে সমাহিত করা হয় বাড়িটির সম্মুখ ভাগে। কালের পরিক্রমায় নানা হাত ঘুরে বাড়িটির মালিকানা যায় জব্বার মোল্লা নামের এক ব্যক্তির হাতে। কথিত আছে জিনের উপদ্রব সহ নানা কারণে ১৯ শতকের মাঝামাঝি সময় বাড়িটি স্থানীয় মিয়া পরিবারের কাছে বিক্রি করে দেন তিনি। দীর্ঘদিন মিয়া পরিবারের উত্তরসূরিরা এই বাড়িতে বসবাস করলেও এখন বসবাস অনুপযোগী বাড়িটি। তারপর উনি কলকাতায় যে রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে, 3টে যোগালে নিয়ে আসে, আর ওনার অনুগত জেন ছিল 5 জন মিলে 7 বছর বাড়িতে বিল্ডিং তৈরি করে উনি বসবাস করতে করতে মুরব্বী হয়ে মারা যায়। কিছুদিন পরে ওনার বিবিও মারা যায়। এই পক্ষের কোনো সন্তান আদৌ ছিল না। কাজের লোকেরা, কাজের মেয়েরা সবাই এই বাড়ির যত আসবাবপত্র ছিল সবাই ভাগ বাটোয়ারা করে নিয়ে চলে যায়। এখন হচ্ছে আমার দাদার ভিটে বাড়ি বেঁচে বাপ চাচারা কিনছিল, বাপ চাচারা কিনা, বাপ চাচারা তো মিয়া, এই মিয়া বাড়ি করতে করতে মিয়ার জ্বালানি। স্থানীয়দের মতে ইতিহাস, প্রেম আর নানা লোকগাথার রহস্যে ঘেরা এই বাড়ি কালের সাক্ষী। সরকারিভাবে বাড়িটি সংরক্ষণের দাবি সংশ্লিষ্টদের। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ।